শুরুতেই একটা চাঞ্চল্যকর খবর দিই আপনাদের, যে খবর এই মুহূর্তে আমরা পাচ্ছি। সেনা ছাউনিতে বাংলাদেশি গুপ্তচর, পরিচয় গোপন করে সেনা ছাউনিতে কাজের বরাত। তল্লাশির সময় মোবাইল ঘাঁটতেই পর্দা ফাঁস। বাগডোগরার ব্যাংডুবি সেনা ছাউনি। আপনাদের মনে থাকবে গত জুলাই মাসেই এই বাগডোগরার ব্যাংডুবি থেকেই দুই বাংলাদেশি গুপ্তচরকে গ্রেফতার করা হয়েছে। আর সেখানে আবারও এবার সেনা ছাউনিতে বাংলাদেশি গুপ্তচর নিজের পরিচয় গোপন করে সেনা ছাউনিতে কাজের বরাত। আরো ডিটেল জানার চেষ্টা করব। বিশ্বজিৎ মিশ্র রয়েছে আমার সঙ্গে সরাসরি। বিশ্বজিৎ, গত জুলাই মাসেই ব্যাংডুবি থেকেই দুজন বাংলাদেশি গুপ্তচরকে গ্রেফতার করা হয়েছিল, তাহলে কি এও গুপ্তচর বৃত্তি করার জন্য সেনা ছাউনিতে আশ্রয় নিয়েছিল? দেখো, সেই প্রশ্নই ভাবাচ্ছে কার্যত সেনাবাহিনীর কর্তাদের মধ্যে, যে শুধুমাত্র অক্টোবর মাস নয়, নভেম্বর মাসেও বেশ কয়েকদিন কিন্তু এই বাংলাদেশি গুপ্তচর তিনি কিন্তু এই এলাকায় আসেন একেবারে কাজের বরাত। অর্থাৎ সেনাবাহিনী ছাউনি এলাকায় রাস্তার কাজ হচ্ছে, তার সুপারভাইজারের দায়িত্বে তিনি ছিলেন। আর সেনাবাহিনী এলাকায় প্রবেশ করতে গেলেই সচিত্র পরিচয়পত্র দেখাতে হয়। সেই সচিত্র পরিচয়পত্র দেখাতে গিয়েই তার মোবাইল থেকে বাংলাদেশি পরিচয়পত্র দেখেন সেনা কর্তারা। তারপরেই বাড়ে সন্দেহ, এবং সেই সন্দেহ বাবদ তার কাছ থেকে বাংলাদেশি পরিচয়পত্র সঙ্গে ভারতীয় বেশ কিছু নথিপত্র উদ্ধার করা হয়েছে। পরবর্তীকালে বাগডোগরা থানার হাতে তুলে দেওয়া হয় এই সন্দেহ বাংলাদেশকে। আর তাকে শিলিগুড়ি মহকুমার তুলে কিন্তু 5 দিনের রিমান্ড নেবে, যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। জিজ্ঞাসাবাদে এই ব্যক্তি তিনি কিন্তু স্বীকার করেছেন যে তিনি 1990 সালে এদেশে অর্থাৎ কাঁটাতার পেরিয়ে এদেশে আসেন। জলপাইগুড়িতে তিনি বাস করছিলেন, তার সচিত্র পরিচয়পত্র রয়েছে, কিন্তু তার কাছে তার মোবাইলে কেন এখনো বাংলাদেশি পরিচয়পত্র, এবং তিনি যেটা জানাচ্ছেন প্রতিনিয়ত তার বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রয়েছে। অর্থাৎ বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রাখার পরেও তিনি সেনাবাহিনী ছাউনি এলাকায় কাজের বরাত নিচ্ছেন, তা কিন্তু উদ্বেগ বাড়াচ্ছে সেনা কর্তাদের মধ্যে। ইতিমধ্যে 5 দিনের রিমান্ডের আবেদন জানিয়ে পুলিশ তাকে আজ রিমান্ডে নেবে, এবং তারপরেই সেনাবাহিনী কর্তারা কিন্তু জিজ্ঞাসাবাদ করবে। তুমি যে কথা বলছিলে যে গত জুলাই মাসে দুজনকে কিন্তু গ্রেপ্তার করা হয়, এবং দুজনের মধ্যেই সন্দেহজনক বেশ কিছু নথিপত্র পেয়েছিল সেনা কর্তারা। আর নতুন করে এই ফের একবার গ্রেপ্তার হওয়াতে কার্যত কিন্তু উদ্বেগ বাড়ছে সেনা চত্বরে। তুমি জানো যে চিকেন নেক এলাকা, সেই এলাকার মধ্যেই সব থেকে গুরুত্বপূর্ণ রয়েছে এই ব্যাংডুবি সেনা ছাউনি, আর সেনা ছাউনির মধ্যেই এই বাংলাদেশি গ্রেপ্তার। কার্যত কিন্তু সন্দেহ। বেশ বিশ্বজিৎ, বারুইপুরের দিকে নজর রাখি। বারুইপুরে বিজেপির বিএলএ আক্রান্ত, বিএলএ কে মারধরের অভিযোগ বিএলওর বিরুদ্ধে। কিন্তু কেন এরকম পরিস্থিতি তৈরি হলো, কি অভিযোগ সামনে আসছে, আরো ডিটেল আপনাদের জানাবো। অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, মারধরের পরিস্থিতি কেন সামনে এলো, কি হয়েছে ঘটনা? দেখো, যেটা অভিযোগ করা হচ্ছে বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বেগমপুর গ্রাম পঞ্চায়েতের দুশো কলোনি এলাকায়, সেখানে বিএলও অঞ্জনা মণ্ডল তিনি যে এসআইআর এর কাজ শুরু হয়েছে সেই কাজ তিনি ফর্ম দিতে যান, এবং সেখানে যেটা অভিযোগ করা হচ্ছে যে বিএলএদেরকে কোনো কিছু জানানো হয়নি, এবং কেন বিএলএদেরকে জানানো হয়নি সেই নিয়ে বচসা এবং সেখানে মারধরের অভিযোগ। এছাড়াও অঞ্জনা মণ্ডলের বিরুদ্ধে যে আই কার্ড, বিএলএদের যে আই কার্ড, সেই আই কার্ড ছিঁড়ে নেওয়ার অভিযোগ করেছেন এই বিজেপি বিএলএ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। যেটা অভিযোগ করা হচ্ছে যে মণ্ডল প্রমুখ তাকেও মারধর করা হয়েছে। এই ঘটনায় অভিযোগ শোনাই দর্শকদের। আর যিনি বিএলও আছেন অঞ্জনা মণ্ডল, উনি 4 তারিখে ফর্ম বিলি করেছেন পঞ্চায়েত থেকে, ফর্ম তুলে, সেটা আমি জানতে পেরেছি। জানতে পারাতে ওনাকে বলেছি ফর্ম দিয়েছেন, আপনি আমাকে জানাননি কেন? তো বললো না, আমি নিয়ে এসেছি, আমি 10টা ফর্ম নিয়ে এসেছি, আমি যাদেরকে চেনা তাদেরকে দিয়েছি। আমি বলে, আপনি তো আমাকে না জানিয়ে দিতে পারেন না। তো এই কথাতে ওনার সঙ্গে আমার একটু তর্কতর্কি বা কথা কাটাকাটি হয়। উপপ্রধানের স্বামী, রিয়া বর্মনের স্বামী, কোথা থেকে এসছেন, বাইক চড়ে এসে আমাকে যথারীতিভাবে ধস্তাধস্তি, ধাক্কাধাক্কি, কিল ঘুষি, মারামারি, তার সঙ্গে আরো কিছু লোকজন এসে আমাকে মেরেছে। যদিও বিএলও পুরোপুরি বিষয়টা অস্বীকার করছেন। অর্পণ, বিএলও তো অস্বীকার করছেন পুরো ঘটনাটা। শোনাই আগে দর্শকদের কি বলছেন তিনি।
এটা সম্পূর্ণ মিথ্যে। বিজেপিরা আগে থেকেই আমাকে হুমকি দিয়েছে, আমাদের না নিয়ে ঘুরলে ইয়ারুর কাছে তোমার চাকরি নিয়ে করব, কি করে চাকরি বাঁচে দেখব। তাও আমি কিছু মনে করিনি, আমি ওদেরকে ফোন করে ডেকে নিয়ে ফিল্ডে গেছি। তারপরে ওরা আমার কাছে মিথ্যে অভিযোগ করে ফেসবুকে লিখেছে আমি নাকি ওদের আই কার্ড ছিঁড়ে দিয়েছি, চড় মেরেছি। এটা সম্পূর্ণ মিথ্যে, আমি কিছুই করিনি। খালি খালি মিথ্যে অভিযোগ দিয়ে ওরা আমার নামে ফেসবুকে লিখে ছেড়েছে। আমি একা একা কাজ করতে ভয় পাচ্ছি, আমাকে একটু প্রোটেকশন না হলে আমি ফিল্ডে নামবো কি করে। সম্পূর্ণ অভিযোগ অস্বীকার অর্পণ বিএলও। একদম অভিযোগ করা হচ্ছে যে এই বিএলএ তিনি এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন, কারণ তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে তিনি সেটা সম্পূর্ণ অস্বীকার করেছেন এবং পুরো বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে অভিযোগ তার ভিত্তিতে তারা বলা হচ্ছে যে সম্পূর্ণ চক্রান্ত করছে বিজেপি এবং তারা একটা এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছে। এবং চয়ন বর্মন যিনি বারুইপুর পূর্ব ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি, তিনিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনিও বলছেন এই ঘটনা সম্পূর্ণ অসত্য এবং এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই এবং তাকে কোনো মারধর করা হয়নি। খুব স্বাভাবিকভাবে এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বেশ না, আমাদের ওরকম কোনো ব্যাপার না। আমরা এখানে ব্লকে সারাদিন ছিলাম, একটা আমাদের ট্রেনিং হয়েছে, তারপরে ব্লক থেকে শুনতে পাই ব্লক সভাপতি আমাকে পাঠিয়েছে, আমরা গিয়ে পরিস্থিতি সামাল দিয়েছি। ওরা যেটা বলছে ভিত্তিহীন, ওরা নিজেদের ভিতরে কোথায় বেশি মারামারি করেছে মতপথ খেয়ে ওরাই জানে। আমাদের বিএলএ টু সুরজিৎ গিয়ে যাওয়া মাত্রই তার থেকে কাগজ দেখতে চায় এবং কাগজটা ছিঁড়ে দেয়। তারপরে অঞ্জনা দেবী প্রথম চটটা মারে সুরজিতের গালে। তারপরে বেগমপুর পঞ্চায়েতের উপপ্রধানের যিনি হাজবেন্ড চয়ন বর্মন 15-20 জনকে নিয়ে আমাদের ফেলে বিএলএ টুকে মারে। 53 বছর বয়স, সে ঠেকাতে গেলে তাকে এমন মেরেছে তার মাথা ফেটে গেছে, কান দিয়ে রক্ত বেরোচ্ছে, মাথার পেছনে রক্তের ক্লট জমে গেছে। চয়ন বর্মনকে গ্রেপ্তার করা হোক, অঞ্জনা মণ্ডলকে ইমিডিয়েট বহিষ্কার করা হোক। সেটা হতে পারে যারা বিএলও হিসাবে কাজ করছে তারা মারধর করতে যাবে। চয়ন বর্মন পার্টি অফিসে ছিল, গণ্ডগোলের সূত্রপাত হওয়ার পরে আমি তাকে পাঠিয়েছি। বিজেপি যাকে বিএলও 2 বানিয়েছে সে ওখানে থাকে না, তার কোনো বাড়িঘর নেই, ভোটার লিস্টে নাম আছে কিনা আমার জানা নেই। শুধুমাত্র প্রশ্ন করেছে আপনি এখানে থাকেন না, আপনি কি করে এলেন। তখন চয়ন বর্মনের উপরে অকথ্য ভাষায় গালাগালি করে, অভিযোগ প্রমাণিত হবে, আসল সত্য নিশ্চয়ই উদ্ঘাটিত হবে। বাঁকুড়ার পাত্রসায়রে সেখানে আবার বিজেপি তৃণমূল সংঘর্ষ, বিজেপি নেতার বাড়ি ভাঙচুরের অভিযোগ। কিন্তু কেন? দেবব্রত রয়েছে টেলিফোন লাইনে। দেবব্রত, সংঘর্ষের সূত্রপাত কি নিয়ে? একদমই যেমনটা অভিযোগ, দেখো গতকালকে পাত্রসায়র থানার যে রামনগর গ্রাম রয়েছে সেখানেই এসআইয়ের ফর্ম বিলি চলছিল। সেখানে উপস্থিত ছিল 2 দলেরই বিএলএ এবং তারপরেই যেমনটাই অভিযোগ বিজেপির যে বিএলএ রয়েছে তাকে মারধর করা হয়। তারপর থেকেই কিন্তু দিনভর চাপানোতর চলে 2 দলের মধ্যে। তারপর রাতের বেলা যেমনটাই অভিযোগ করছে বিজেপি, স্থানীয় একটি গ্রামে, পাশের একটি গ্রামে যাত্রা অনুষ্ঠান ছিল, ঠিক তখনই সেখানে বিজেপির এক নেতা তার দলবল নিয়ে যাত্রা দেখতে যায়। সেখানেই তৃণমূলের কিছু কর্মী সমর্থক এবং নেতাদের সঙ্গে তাদের বচসা বাঁধে, তারপরে মারপিট হয়। সংঘর্ষে 2 দলেরই বেশ কয়েকজন আহত হয়, বিজেপিরও বেশ কয়েকজন আহত হয়েছে এবং তৃণমূলেরও 3 নেতা, যুব সহসভাপতি সহ 3 জনা গুরুতর আহত হয়, এমনটাই কিন্তু অভিযোগ। এরপরেই কিন্তু যেমনটাই বিজেপি অভিযোগ করছে যে তৃণমূলের জেলা সভাপতির নেতৃত্বে ওই বিজেপি নেতার বাড়ি যায় এবং তার বাড়ি ভাঙচুর করা হয় এবং তাকে হুমকি দেওয়া হয় মারধরের। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য এবং উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলেই কিন্তু পাত্রসায়র থানা বিশাল পুলিশ বাহিনী সকাল থেকে মোতায়েন করা হয়েছে। তৃণমূল জানাচ্ছে মিথ্যা অভিযোগ, তাদের নেতাদের মারধর করা হয়েছে, তাদের নেতারা হাসপাতালে ভর্তি রয়েছে। অন্যদিকে দুপক্ষই কিন্তু থানায় লিখিত অভিযোগ দায়ের করার জন্য উদ্যত হয়েছে। লোক স্বরূপ ঘোষের বাড়ি ঘিরে ভাঙচুর, তাণ্ডব, লুটপাট, যা জিনিসপত্র ছিল সব নিয়ে গেছে তৃণমূল কংগ্রেস। পুরো দলটা নরপিশাচে পরিণত হয়েছে। ওরা সবসময় মিথ্যে অভিযোগ করে, মিথ্যে কথা বলে। তৃণমূল কংগ্রেসে যারা মার খেয়েছে তারা ওই যাত্রা দেখতে যাওয়ার পরে স্বরূপ ঘোষের উপরে হামলা করে। সম্পূর্ণটা তৈরি করেছে তৃণমূল কংগ্রেস এবং জেলা সভাপতির নেতৃত্বে।
তিনি এই হাওয়া গরম করার চেষ্টা করছেন, কিন্তু লাভ হবে না। সোনামুখী বিধায়ক দিবাকর ঘরামির নির্দেশে কাল আমাদের যুব সহসভাপতি মিলন করি ওপর তাকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে চড়া হয়। টাঙ্গির কোম মারা হয়েছে, তার পাল্টা তো হবেই, ছাড়ের কোনো জায়গা নেই। কে আছে, কে উপস্থিত আছে, রং চড়িয়ে কথাবার্তা বলে কোনো লাভ নেই। এই যে ঘৃণ্য রাজনীতি, প্রাণে মেরে ফেলার রাজনীতির যে অপচেষ্টা আপনি চালাচ্ছেন, আর আপনি এতে সচেষ্ট যদি হতে যান, তাহলে কিন্তু আপনার সামনাসামনিটা আমার হবে, এরপর সামালতে পারবেন না দিবাকর। সুব্রত দত্ত ওর দলবল নিয়ে মিলন করি, তারপর সুপল ঘোষ, সজল ঘোষ, ওরা সব এসে আমার ঘরে ভাঙচুর করে আমার মায়ের এই মাথাটা খুলে দিয়েছে। আমাকে ছেলে মারলো, আমার বউ মায়ের চুলে ধরে মারলো, লাঠিটাকে বলছে কেটে দেবো, লাঠিটাকে ছুঁড়ে ফেলে দিল। জেলা সভাপতি আমাকে ফোন করে বলছে কোথায় আছিস, আয় তোর ঘরটা ভাঙনো, এবার তোকে ভাঙবো। বাখান করছে নোংরা ভাষায় আমার বউয়ের চুলের মুঠি ধরেছে, মাকে মেরেছে। বিজেপির বিএলএ কে মারধর, জুতোর মালা, কোচবিহারের মাথাভাঙার 239 নম্বর বুথের ঘটনা, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। রাজেশ রয়েছে টেলিফোন লাইনে। রাজেশ, কেন বিজেপির বিএলএ কে মারধর এবং জুতোর মালা, কারণ কি? দেখো, এসআইআর যে ফর্ম, সেই ফর্ম কিন্তু বিলির কাজ চলছে। আজ কিন্তু মাথাভাঙা 1 ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের ছাটখাটের বাড়ি এলাকায় যে সরকারি বিএলও, তার সঙ্গে কিন্তু বিজেপি বিএলএ 2 তারাও সঙ্গে ছিলেন এবং ফর্ম বিলির কাজ চলছিল। অভিযোগ, ঠিক সেই মুহূর্তে স্থানীয় কিছু তৃণমূল কর্মী এবং নেতৃত্ব সেখানে আসে এবং বিজেপির যে বিএলএ 2 রয়েছে তাকে ডাকে, তাকে মারধর করে এবং পরবর্তীতে তাকে জুতোর মালা পরিয়ে এলাকায় ঘোরায়। এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো তৃণমূল নেতৃত্ব কি বলছে, কি কারণে একজন বিএলএ কে এইভাবে মারধর তারপর জুতোর মালা পরিয়ে দেওয়া হলো? দেখো, স্থানীয় তৃণমূল নেতৃত্ব যেটা জানাচ্ছে যে বিষয়টি তাদের সেভাবে জানা নেই, তবে কেউ যদি এই ধরনের ঘটনা ঘটায় তাহলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। সঙ্গে থাকো রাজেশ, যে ছবি আপনাদের দেখাচ্ছি কোচবিহারের ঘটনা, বিজেপির বিএলএ কে মারধর, জুতোর মালা, মাথাভাঙার 239 নম্বর বুথের ঘটনা, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার তৃণমূলের। স্থানীয় তৃণমূল নেতৃত্ব যদিও জানিয়েছে যদি কেউ দোষ করে থাকে আইন মেনেই কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। আমি রশিয়া দাসের বাড়িতে গেলাম, জব বসা আমরা 4টে কেবল মাত্র লেখছি। হ্যাঁ, লেখালেখির পর তারপরে ফটিক দাস আইসা আমাকে চট থাপ্পড় মারলো, আর কেতা দাস আইসা চট থাপ্পড় মারলো, মারে বলতেছে, আর ফৈমেলা দাস আমার জুতের গায়ে মালাটা পরাই দিল, দিয়া আমাকে ধাক্কা বার করে দিল, বা বেটা ভাগ এখান থেকে, কি করতে আসছে যেখানে। ওরা কোন দলের? ওরা টিএমসি। আমাকে এগুলো কাজ করতে দিবে না। বেটা তুমি এগুলো কিসের জন্য কাজ করতেছো, কি করতেছো? এইটা মনে হয় আমরা বিজেপি দল করি, তার জন্য এই অপরাধে। আমি খবরটা শুনিনি, খোঁজ নিয়ে দেখছি, আর তৃণমূলের নেতারা এখানে জড়িত কেন? বিএলওরা তো নির্বাচন কমিশনের লোক, এখানে দলের কোনো সম্পর্ক নেই। ফৈমেলা দাস জুতার মালা পড়াই দিচ্ছে। ছবি দেখাই আপনাদের, স্কুলে বসে এসআইআর এর ফর্ম বিলি, যেখানে বাড়ি বাড়ি গিয়ে এসআইআর এর ফর্ম বিলির কথা বলা হয়েছে, সেখানে স্কুলে বসে এসআইআর এর ফর্ম বিলি। বিএলওর বিরুদ্ধে সরব বিরোধীরা। পানিহাটির 18 নম্বর ওয়ার্ডের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য। বেসরকারি স্কুলে বসে এসআইআর ফর্ম বিলির অভিযোগ। ফার্স্ট হচ্ছে ফর্মের ডিস্ট্রিবিউশন হচ্ছে, এসআইআর যে ফর্ম, এসআইআর ফর্মের ডিস্ট্রিবিউশন। আচ্ছা, আমরা তো বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ডিস্ট্রিবিউশন করি। হ্যাঁ, বাড়ি বাড়ি, এখানে তো বাড়িতেই এসেছি, বাড়িতে এসে এই আশেপাশের যে লোকেরা তাদেরকে একসাথে দিয়ে দিচ্ছি। তারা এখানে তাহলে আমার সুবিধা হচ্ছে, নিয়ে যাওয়ার কথা ছিল, এখানে আশেপাশে যারা আছে তারা একবারে দিয়ে দিচ্ছে, তাহলে আমার কাজটা একটু এগিয়ে যাচ্ছে। কাজটা মেইনলি হচ্ছে পড়া নিয়ে দরকার, 1 মাসের মধ্যে কাজটা যাতে সুষ্ঠুভাবে হয়, হ্যাঁ সুষ্ঠুভাবে যাতে হয়, সেই জন্যই। নির্বাচন কমিশনের বিধিকে উল্লঙ্ঘন করছে তৃণমূল কংগ্রেসের ভয়ে।
তৃণমূল কংগ্রেসের ভয়ে, তাদের কাছে মার খাওয়ার ভয়ে, কি তাদের থেকে পয়সা নিয়ে নির্বাচন কমিশনকে বুড়ো আঙুল দেখিয়ে এই বিএলওরা দুর্নীতি করা শুরু করে দিয়েছে। ইলেকশন কমিশনকে এখনই এগুলো নিয়ে স্টেপ নেওয়া উচিত, যাতে রাজ্যের আরো বিভিন্ন জায়গায় এ ধরনের কাজ কোনো বিএলওই না করতে পারে। বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিয়ে সেই বাড়ির কোনো না কোনো একজন ভোটারের কাছ থেকে রিসিভ করিয়ে তারপরে ফর্ম দিয়ে আসতে হবে, এটা নিয়ম। এটা যদি করে থাকে এটা আইন বিরুদ্ধ এবং নির্বাচন কমিশনের যে ইনস্ট্রাকশন সেই ইনস্ট্রাকশন বিরুদ্ধ কাজ করেছে।